ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। যমুনা টিভিতে সংবাদ প্রকাশের পর প্রতিশ্রুতি অনুযায়ী বিসিবি থেকে চেক বুঝে পেয়েছে প্রয়াত কোচ মাহবুব আলী জাকির পরিবার। বিপিএল চলাকালীন এই কোচের মৃত্যুর 3 মাস পেরিয়ে গেলেও বিসিবির প্রতিশ্রুত বেতন কিংবা চেক পায়নি তার পরিবার। শনিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ ও বিসিবির সাথে যোগাযোগ করা হলে দ্রুতই সব সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান সিইও নিজামুদ্দিন চৌধুরী। এরপর রোববার দুপুরে বিসিবিতে ডেকে 10 লাখ টাকার চেক বুঝিয়ে দেওয়া হয় প্রয়াত কোচের স্ত্রী ও ছেলেকে। এছাড়া আগামী 4 বছর প্রতি মাসে তার বেতনের 60% করে দেয়া হবে পরিবারের কাছে। অবশ্যই বিসিবিকে তো ধন্যবাদ দেয়াই যায়, তবে ঢাকা ক্যাপিটালস অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি শেষ দায়িত্ব পালন করেছেন তাদের দিক থেকেও বেশ কিছু কমিটমেন্ট ছিল। হোপফুলি তারাও দ্রুত কোচ মাহবুব আলী জাকির পরিবারের পাশে দাঁড়াবেন এবং সেই কমিটমেন্টগুলো পূরণ করবেন। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় পা রাখেন তিনি। রোববার সকালে বিসিবিতে আসেন বোর্ড সভাপতি। জানা গেছে একটি মিটিংও করেছেন তিনি। মাঠে গিয়ে দেখা করেন ফিল সিমন্সের সাথে। এ সময় ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও। সবশেষ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানে বোর্ড ভেঙে যাওয়ার গুঞ্জন ওঠে ক্রিকেট পাড়ায়। বিসিবি সভাপতি আর দেশে ফিরবেন কিনা সে নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, তবে সব গুঞ্জন উড়িয়ে ঈদের ছুটি শেষে ফিরেছেন আমিনুল ইসলাম। প্রথমবারের মতো সংসদে বক্তব্য প্রদান করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, যেখানে বিসিবি সহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিগত সময়ে বিসিবিতে যাদের অবৈধ সম্পদ ছিল তাদের নাম জাতির সামনে দুদককে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী। শুধু তাই না, ক্রিকেট বোর্ডের অবৈধ নিয়োগ ক্ষমতার অপব্যবহার করা কর্তাদের বিরুদ্ধেও তদন্তের ঘোষণা দেন আমিনুল হক। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রথম সবকিছুই বিশেষ। প্রথম ক্রিকেট ব্যাট, প্রথম ফুটবল, প্রথম প্রেমে পড়া, প্রথমবার জাতীয় দলে খেলা কিংবা আরও অনেক কিছু। নিশ্চয়ই এমনই অমূল্য এক অনুভূতি আমিনুল হকের। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন 1.5 মাস হলো। এবার প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সংসদে বক্তব্য রাখলেন। যেখানেই খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠ তৈরি হবে। সোমবার সংসদে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রী। সবচেয়ে আলোচিত, বহুল চর্চিত বিসিবির দুর্নীতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। শুধু দুর্নীতি না, যুগান্তকারী একটা পদক্ষেপও নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। ক্রিকেট বোর্ডের অবৈধ নিয়োগ ক্ষমতার তদন্ত করা হবে। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। এছাড়া প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান করা হবে। প্রায় লাখ টাকা বেতন পাবেন একজন অ্যাথলিট। সোমবার অভাবনীয় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মাসেই আলোর মুখ দেখবে নতুন করি স্পোর্টস। আগামীকালকে যেই শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান, সেখানে কিন্তু সকল খেলাধুলাকে আমরা সমান গুরুত্ব দিয়েছি এবং আমরা যে অনুদানটি দিব সেটি সকল খেলোয়াড়ের জন্য সমান। পাশাপাশি আমাদের আগামী 30 এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব। পুরো দেশে মাঠ তৈরির উদ্যোগ নেবেন মন্ত্রী। পুরো দেশে 10টা স্পোর্টস ভিলেজ তৈরির ভাবনা আছে আমিনুল হকের, যাতে তরুণরা ডিভাইস থেকে দূরে থেকে খেলার মাঠে আসে। দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রাডে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
স্বাভাবিকভাবে একজন খেলোয়াড় থেকে এখন পার্লামেন্ট এবং তার উপর ক্রীড়াঙ্গনের একটা বাড়তি যে দায়িত্ব সেটা গেছে এবং এক্সপেকটেশনও তার উপর অনেক অনেক বেশি। নতুন করে স্পোর্টসের কথা আমরা শুনছি, বিসিবির দুর্নীতির কথা শুনছি, অন্যান্য খাতেও আসলে খুব অ্যাক্টিভলি কাজ করবেন আমিনুল হক, সেটাই প্রত্যাশা ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের। পরবর্তী খবরে যাব। নিউজিল্যান্ড সিরিজ ও বিএসএলকে সামনে রেখে 37 জনের ফিটনেস ক্যাম্পে ডাক না পাওয়ার আক্ষেপ নাইম শেখের। বিপিএল এমনকি বিসিএল ওয়ানডেতেও শীর্ষ রান সংগ্রাহকদের একজন হিসেবে নিজের নাম না দেখে অবাক এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া লিগের পারফর্মারদের আরও মূল্যায়ন করার আহ্বান নাইমের। মেন্টালি আরও শক্ত হয়ে তিনি ফিরবেন বলছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজ ও বিসিএলকে সামনে রেখে শুক্রবার থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছে ক্রিকেটাররা, যেখানে যোগ দেন 37 জন ক্রিকেটার। প্রথম 3 দিনের ক্যাম্পে বিশাল স্কোয়াডে অনেক ক্রিকেটারের ভিড়ে মিসিং মোহাম্মদ নাইম শেখ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষ রান সংগ্রাহকদের একজন ছিলেন নাইম। গেল বিপিএলেও চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। এমনকি কিছুদিন আগের বিসিএল ওয়ানডেতেও রান তালিকায় সবার ওপরে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবু 37 জনের এই স্কোয়াডে জায়গা হয়নি নাইমের। তাই তো দল ঘোষণার পর নিজের নাম না দেখে কিছুটা যেমন হতাশ, তেমনি আক্ষেপ আছে নাইমের। যেহেতু এটা একটা ফিটনেস ক্যাম্প, আমার এক্সপেকটেশন অনুযায়ী নর্মালি লাস্ট বিসিএলটা যখন শেষ করছি, তো ওই প্রসিডিউর অনুযায়ী তো আমি লাস্ট টুর্নামেন্টে ভালো শেষ করছি। তো আই হোপ, আমি আশা করছিলাম যে আমি এই ক্যাম্পটাতে হয়তো ফিটনেস ক্যাম্পটাতে থাকবো, আদার্সটা বলতে পারবো না, বাট এক্সপেকটেশন ছিল যে এক্সপেকটেশনের জায়গা থেকে যখন টিম দেখছি 37 জনে যখন ছিলাম না, তখন একটু হতাশা কাজ করছে যে কেন নাই, বা কোনো কিছু মিস্টেক হলো কিনা, বা আমার কোনো ল্যাকিংস আছে কিনা, এগুলি জানার চেষ্টা করছি। তো ওভারঅল সব কিছু মিলানোর পরে মনে হলো যে তারা আমার মনে করে না যে এই ক্যাম্পে থাকা উচিত। জাতীয় দলে আসার মূল পথ যখন ঘরোয়া ক্রিকেট, সেই ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করবে তাদেরকে আরেকটু মূল্যায়ন করার কথা জানান এই বাঁহাতি ব্যাটার। আপনি কনসিস্টেন্সি যখন ডোমেস্টিকে পারফর্ম করবেন, কারণ ডোমেস্টিক পারফর্ম না করে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কোনো কিছুতে আসতে পারবেন না। তো আমাদের কাছে কিন্তু আছেই কিন্তু এই ডোমেস্টিকটা, আপনি ডিপিএল বলেন, বিপিএল বলেন, ফার্স্ট ক্লাস বলেন, তো এই সব জায়গা থেকেই কিন্তু ফিল্টারিং হয়ে দেন কিন্তু ন্যাশনাল টিমে আসতে হয়। তাছাড়া কিন্তু আপনার কাছে কোনো ওয়ে নাই। তো ওই সময় ওই জায়গা থেকে আপনি যখন দেখবেন যে আপনি এই জায়গার লিস্টে নাই, তখন আপনার কাছে কিন্তু আপনি একটু ডিমোটিভেট হবেন। মানে আমি পার্সোনালি এটা ফিল করি। তো আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে যদি আমরা প্রপার যারা ডোমেস্টিকে পারফর্ম করতেছে তাদের ভ্যালুটা যদি দেই, ধরেন আমি ইন্টারন্যাশনাল সাকসেস হইলাম না হওয়ার পিছনে তো একটা রিজন আছে, ওই রিজনটা আইডেন্টিফাই করে কাজ করে। প্রধান নির্বাচক হিসেবে সবশেষ অ্যাসাইনমেন্টে এই স্কোয়াড তৈরি করেন গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল। যদিও যমুনা টিভিকে অনানুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছেন এই স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই লাল বলের প্রস্তুতি নিচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য ছোট আকারেই করা হয়েছে দল। 2027 বিশ্বকাপকে সামনে রেখে নবগঠিত নির্বাচক প্যানেল ঠিক করবেন কাদেরকে রাখা হবে স্কোয়াডে। আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত বলছেন নাইম শেখ ফিরবেন ভালোভাবেই। বেসিক্যালি ও যখন আরো মেন্টালি আরো স্ট্রং হবে অবশ্যই আসবে, তখন সে মনে হয় ম্যাচে তার এই স্ট্রং মেন্টালিটি তাকে কাছে দিকে। তবে যে কারণেই হোক, এবার জায়গা না পেলেও যে কোনো মুহূর্তে জাতীয় দলকে সার্ভিস দিতে প্রস্তুত থাকার প্রত্যয় নাইম শেখের। যে কোনো রকমের সিচুয়েশনের জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড, সেটা 27 না, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আমি অপরচুনিটি পাই, অবশ্যই এটার জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। 37 জনের ক্যাম্পে মোসাদ্দেক সৈকত ছাড়া অনেকেও আছেন এবং যেহেতু জাতীয় দলের রাডারে আছেন নাইম শেখ এবং ঘরোয়াতে নিয়মিত রান করছেন, তিনিও তো একটা জায়গা ডিজার্ভ করেন এবং বোর্ডের পক্ষ থেকেও যেহেতু একটা ফিডব্যাক এসছে, হোপফুলি তাকে পরবর্তীতে দেখা যাবে সামনে। যেতে চাই ফুটবলের খবরে। এশিয়ান কাপের বাছে শেষটা রাঙাতে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তপু ও রাকিবের অনুপস্থিতিতে চিন্তার কারণ হলেও ফাহিম কাজেমের ফেরা আত্মবিশ্বাস যোগাচ্ছে কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে ডাগআউটে দাঁড়াতে চান তিনি। লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্ব না হলেও শেষটা রাঙাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ যখন শক্তিশালী সিঙ্গাপুর, তবে হিসাব নিকাশটা একটু জটিলই বটে। তবে মাঠের লড়াই শুরুর আগে বুক চিতিয়ে লড়ছেন হাভিয়ের ক্যাব্রেরা। তপু রাকিববিহীন একাদশ নিয়ে কি পারবেন সিঙ্গাপুরের দুর্গ ভাঙতে? মিশন সিঙ্গাপুর লক্ষ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট। প্রতিপক্ষ নিজেদের মাঠে যতটা শক্তিশালী, বাংলাদেশ ততটাই মরিয়া। সি গ্রুপের শীর্ষে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগের হারের ক্ষত এখনও টাটকা। তবে ভিয়েতনামের কাছে 3-0 গোলের হার ভুলে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে ডাগআউটে দাঁড়াচ্ছেন স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা।
আমরা পুরোপুরি প্রস্তুত। এখানে আসার আগে আমরা ভিয়েতনামের বিপক্ষে একটি কঠিন পরীক্ষা দিয়ে এসেছি। ভিয়েতনাম ম্যাচের ফলাফলটা অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। একটি উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবো। তবে পথটা মোটেও মসৃণ নয়। কার্ডের খরায় ডিফেন্সের অতন্ত্র প্রহরী তপু বর্মন আর মাঝমাঠের প্রাণভোমরা রাকিব হোসেনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। অভিজ্ঞতার এই ঘাটতি কি ভোগাবে বাংলাদেশকে? তবে আছে স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম আর কাজেম শাকির মানি। তাদের ফিটনেস নিয়ে কোচের চোখে এখন স্বস্তির ঝিলিক। ফাহিম এবং কাজেম এখন সম্পূর্ণ ফিট এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। তপু ও রাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব সবসময় অনুভূত হয়, যারা জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ, যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলার সুযোগ পায়নি। সমীকরণটা পরিষ্কার। হংকংকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই। সেট পিসে ভুল কমানোর দীক্ষা আর ভিয়েতনামের ম্যাচের ভুলগুলো শোধরানোর মন্ত্রই এখন বাংলাদেশের মূল অস্ত্র। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। শেষ সময়ের হিসেব নিকেশ চলছে। 31 মার্চ ম্যাচ, শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। আর্চারদের আর্থিক নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে পুরুষ কম্পাউন্ডে স্বর্ণ জয়ের পর আর্চারদের সংবর্ধনায় এই কথা জানান তিনি। যথাযথ সুযোগ সুবিধা পেলে অলিম্পিক মঞ্চেও দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা হিমু, ঐশ্বর্য, রাকিবদের। প্রায় 1 ঘন্টার ফ্লাইট বিড়ম্বনা। দুপুর 2টায় পৌঁছানোর কথা থাকলেও হিমু, ঐশ্বর্য, রাকিবদের ফ্লাইট দুপুর 3টায় অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথমবারের মতো এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এ পুরুষ কম্পাউন্ডে স্বর্ণ জয় বাংলাদেশের। এমন অর্জনে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয় পুরো দলকে। শুরু থেকে এক্সপেকটেশন নিয়ে রাখছিলাম যে আমরা স্বর্ণপদক অর্জন করব। উপহার দিলে আমরা এটা অর্জন করতে পারছি। এটা আসলে অনেক ভালো একটা ব্যাপার এবং আমাদের যে টিমমেটরা আছে সবাই অনেক কনফিডেন্ট এবং খুব ভালো প্র্যাকটিস করে আমরা গেছি, যার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। এই প্রথমবারের মতো আমরা কোনো এশিয়া কাপ বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা সাফল্য অর্জন করেছি স্বর্ণপদক পেয়ে, এবং রিকার্ভও খারাপ করেনি, রিকার্ভও ভালো আছে। ইনশাল্লাহ 28-এর লক্ষ্য রেখে আমরা বাকিগুলা কোয়ালিফাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। রিকার্ভে ধারাবাহিক পারফরমেন্স থাকলেও এবার কম্পাউন্ডে এলো সাফল্য। আর্চারদের নিরলস পরিশ্রমে এমন অর্জন সম্ভব হয়েছে বলে মত কোচ মার্টিন ফ্রেডরিকের। এদিকে আর্থিক সমস্যার কারণে রোমান সানা কিংবা দিয়া সিদ্দিকীদের মতো তারকারা পাড়ি জমিয়েছেন বিদেশে। তাই আর্চারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। আর্চারিদের কিন্তু 4 জন অন্তর্ভুক্ত আছে যারা বেতন কাঠামোর আওতায় আছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের আর্থিক এবং ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সত্যি বলতে রিকার্ভের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তবে চিন্তার কিছু নেই। কঠোর পরিশ্রমে পুরো দল নিজেদের প্রস্তুত করে ফেলবে বলে বিশ্বাস আমার। 2028 অলিম্পিক গেমসে প্রথমবারের মতো কম্পাউন্ড ইভেন্ট ও মিক্সড টিম ইভেন্ট যুক্ত হচ্ছে। আমাদের ছেলেরা দেখিয়েছে কম্পাউন্ডেও আমরা ভালো কিছু করতে পারি। দেশকে এমন সম্মান এনে দিতে পেরে খুশি হিমু, ঐশ্বর্য, রাকিবরা। তবে এখানেই থেমে যেতে চান না তারা। যথাযথ সুযোগ পেলে অলিম্পিকের মঞ্চেও দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা তাদের। 2028 সালেই প্রথম অলিম্পিকে চালু হচ্ছে এবং আমরা সবাই আশাবাদী কম্পাউন্ড টিম আমরা আরও বেশি ফোকাস হয়েছি আগে থেকে বেশি, এবং আমাদের মোটিভেশনটা আরও বেশি এসেছে যাতে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারি এবং মেডেল অর্জন করতে পারি। ফেডারেশনের তরফ থেকে আমরা আরও সাপোর্ট আশা করি, এটাই চাওয়া আমাদের। অনুশীলনে আমরা আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে পুরুষ কম্পাউন্ডে স্বর্ণ জয়ের পর এই ধারাবাহিকতা এসএ গেমসে ধরে রাখার লক্ষ্য আর্চারদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দারুণ এক অর্জন বাংলাদেশি আর্চারি টিমের জন্য। শুভকামনা থাকবে। হোপফুলি ভবিষ্যতে আরও বড় বড় অর্জন তাদের ঝুলিতে থাকবে। আর সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটে। স্টে কানেক্টেড।
2026 ফুটবল বিশ্বকাপের আর বাকি 74 দিন। তার আগেই বিশ্ব ফুটবলের অন্যতম তীর্থস্থান মেক্সিকোর স্তাদিও আজতেকা সেজে উঠেছে নতুন রূপে। দীর্ঘ 2 বছর পর সংস্কার শেষে এক জমকালো প্রীতি ম্যাচের মাধ্যমে খুলে দেওয়া হলো এই ঐতিহাসিক স্টেডিয়ামের দুয়ার। তবে মেক্সিকো বনাম পর্তুগালের এই উৎসব মুখর ম্যাচের আবহকে কিছুটা ম্লান করেছে গ্যালারিতে ঘটা এক প্রাণঘাতী দুর্ঘটনা এবং শহরের রাজপথে ফিফা বিরোধী বিক্ষোভ। ফুটবল উন্মাদনায় মাতোয়ারা মেক্সিকো সিটি। দীর্ঘ 2 বছরের অপেক্ষা শেষে আবারও দর্শকদের পদচারণায় মুখরিত সান্তা উরসুলার এই বিশাল আঙিনা। লক্ষ্য 2026 বিশ্বকাপের এক মহড়া। মেক্সিকো বনাম পর্তুগালের প্রীতি ম্যাচকে ঘিরে নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র। দর্শকদের প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে প্রবেশ করতে হলেও ভাটা পড়েনি উৎসাহে। মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতি সমর্থকদের কিছুটা হতাশ করলেও জাতীয় দলের সমর্থনে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ব্যবসায়ী লুইস কামারেনার মতো অনেকেই সপরিবারে এসেছেন ইতিহাসের অংশ হতে। হ্যাঁ, আমরা মূলত এই জমকালো আয়োজন উপভোগ করতেই এসেছি। ক্রিশ্চিয়ানোকে দেখতে পারলে খুব ভালো লাগতো, বিশেষ করে বাচ্চাদের জন্য। কিন্তু এটা আমাদের জাতীয় দলের জন্য বড় একটা অনুপ্রেরণা হবে। আজতেকা স্টেডিয়াম হিসেবে পরিচিত হলেও এর বর্তমান নাম স্তাদিও বানর্তে। 1970 ও 1986 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এখানে। আগামী 11 জুন এটি হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্টেডিয়াম যেখানে 3টি বিশ্বকাপের খেলা হবে। আমরা স্টেডিয়ামটা নতুন করে দেখার জন্য মুখিয়েছিলাম। বিশ্বকাপের আমেজ এখনই অনুভব করছি। নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া হলেও সবকিছুই বেশ গোছানো মনে হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও ছিল। স্টেডিয়ামের ভেতরে যখন উৎসব, শহরের রাজপথে তখন ক্ষোভ। ফিফা বিরোধী আন্দোলনকারীরা এই আয়োজনকে মৌলিক অধিকারের উপর আঘাত হিসেবে দেখছেন। আবাসন, পানি এবং বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে এই বিশ্বকাপকে তারা বলছে দখলদারিত্বের বিশ্বকাপ। মেক্সিকো সিটি বর্তমানে আবাসন ও পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে মানুষের মৌলিক অধিকারগুলোই নিশ্চিত নেই, সেখানে ফিফা বা এই ধরনের বড় আয়োজনকে আমরা অগ্রাধিকার দিতে পারি না। এটা সত্যি একটা স্ববিরোধী বিষয়। আমি ব্যক্তিগতভাবে ফুটবল খুব পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি এই আয়োজনকে সমর্থন করছি। আমার মনে হয় মেক্সিকোতে পুরো বিষয়টি সঠিকভাবে সামলানো হচ্ছে না। মেক্সিকানদের আনন্দ আরও ম্লান করেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের এই ভেন্যুতে এক দর্শকের মর্মান্তিক মৃত্যু। মেক্সিকো পর্তুগাল ম্যাচ শুরুর আগে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদন বলছে এক ব্যক্তি ভিআইপি বক্স সিটের দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন। বাইরের অংশ দিয়ে বেয়ে নামার সময় তিনি নিচে পড়ে যান। নিরাপত্তা কর্মকর্তাদের মতে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।